হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 অর এইচএসসি 28ই হবে। তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ, রেজাল্ট দিয়ে দিবে। সবাই হচ্ছে পরীক্ষা দিয়ে রেজাল্ট কবে দিবে এটার জন্য অপেক্ষা করছো। তো এই যে রেজাল্ট দেওয়া এবং কলেজ ভর্তি, এটার মধ্যে যে সময়টা, এই সময়ে তোমরা হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের কাজ করছো। কেউ কেউ হয়তো এইচএসসির পড়াশোনা শুরু করে দিয়েছো, আবার কেউ কেউ হয়তো ঢাকার ভিতরের ভালো কলেজগুলো যেমন নটরডেম কলেজে পড়তে চাও, হলিক্রস কলেজে পড়তে চাও, তারা হয়তো একটু কলেজ অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছো। দুইটাই ঠিক আছে। যারা কলেজ অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বেসিকলি আজকের এই ভিডিওটা। আমরা হচ্ছে কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে কি ধরনের কোশ্চেন হইতো, ওই ধরনের কিছু কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? তো কোশ্চেনগুলো খুব একটা কঠিন না, বাট এখানে যারা কলেজে ভর্তি পরীক্ষা দিবে না তাদের জন্য আসলে ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ আমরা বেসিক্যালি এখানে এসএসসি প্লাস এইচএসসি দুইটা লেভেলের কনসেপ্ট কনভার্স করব, ঠিক আছে? মানে এইচএসসিরও কিছু কনসেপ্ট আমরা কাভার করব, এসএসসিরও কিছু কনসেপ্ট আমরা কাভার করব। কারণ কলেজ অ্যাডমিশনগুলোতে বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন থাকে, যেগুলো পারার জন্য আমাদের ওই এইচএসসি লেভেলের হালকা পাতলা জ্ঞান লাগে, বা এসএসসির টপিকগুলোকে একটু অ্যাডভান্স করে পড়তে হয়, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে এখানে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। আচ্ছা বলি, এই কোশ্চেনগুলো বেসিক্যালি অধিকাংশই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টদের থেকে কালেক্ট করা বা বিভিন্ন বই থেকে কালেক্ট করা কোশ্চেন। তো আমরা হচ্ছে বেশ কিছু কোশ্চেন সলভ করব, আর এখানে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কনসেপ্ট দেখব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে দেওয়া কোশ্চেন, যে একটা বস্তু বিস্ফোরিত হয়ে M1 এবং M2 ভরে দুইটা বস্তুতে বা দুইটা টুকরায় বিভক্ত হয়ে গেল এবং তারা V1 V2 বেগে ছুটে গেল, ঠিক আছে? তাহলে সিনারিওটা হলো, প্রথমে ধরো এরকম একটা বস্তু ছিল, সিঙ্গেল বস্তু, এরপরে এটা বিস্ফোরিত হয়েছে, ঠিক আছে? বিস্ফোরিত হয়ে দুইটা বস্তুতে পরিণত হয়েছে, একটা ধরো এই বরাবর চলে গেছে, একটা এই বরাবর চলে গেছে। তো এটার ভর যদি M1 হয়, এটার বেগকে আমরা পরবর্তীতে বলতেছি V1। এটার ভর যদি M2 হয়, এর বেগকে আমরা বলতেছি V2, রাইট? আর শুরুতে ধরো পুরো বস্তুটার ভর ছিল হচ্ছে M, এবং ভেলোসিটি ছিল কি 0, U সমান 0। জিরো কেন বলতেছি? কারণ এখানে বলেই দিছে স্থির বস্তু বিস্ফোরিত হওয়ার পরে এর যে দুইটা পার্ট হয়েছে তারা হচ্ছে গতিশীল হয়েছে, রাইট? তো আমরা এখন এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো, তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি? M1U1 প্লাস, তোমরা সবাই জানো এটা, M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2, রাইট? এখন এখানে এই যে U1 কিন্তু 0, U2 কিন্তু 0, মানে এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে, ওকে? আর এই M1 V1 M2 V2 এইগুলো আমার দরকার। তো আমাকে বের করতে বলছে V1 এবং V2 বেগে ছুটে চলে গেছে, সেক্ষেত্রে M1 আর M2, সরি V1 আর V2 এর অনুপাতটা বের করতে বলছে। তার মানে V1 V2 কে আমাকে M1 এবং M2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে, রাইট? তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে M1 V1 ইকুয়াল টু M2 V2। আচ্ছা, এখানে একটা মাইনাস হবে, মাইনাস M2 V2। এটা খুবই ইজি কোশ্চেন। এবার দেখো, আমরা যদি V1 ডিভাইডেড বাই V2 রাখি, তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস M2 ডিভাইডেড বাই M1। সো তোমার অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে M2 ভাগ M1। এখন তুমি ভাইয়া কোশ্চেন করতে পারো যে মাইনাসটা আমরা কি করব? দেখো, এখানে মাইনাসটা বেসিক্যালি ভেলোসিটির জন্য এসেছে। তুমি এখানে ফিগারটা দেখো, আমাদের এই মাইনাসটা বোঝায় যে V1 এবং V2 এই দুইটার বেগের ডিরেকশন হচ্ছে বিপরীত দিকে। একটা বস্তু এদিকে গেলে আর একটা বস্তু এদিকে যাবে, ঠিক আছে? দুইটা বস্তু বিপরীত দিকে চলে গেছে, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস এসেছে। ভরের কারণে কিন্তু মাইনাস আসে নাই, ওকে? ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে বলছে 2 কেজি ভরের একটা গাড়ি, তাহলে গাড়ির একটা ভর দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু পেনের ইয়াটা বাড়াই নেই, ওকে? এখানে বলছে 2 কেজি ভরের, ওকে, এইবার বোধহয় ঠিক আছে। হ্যাঁ, 2 কেজি ভরের একটা গাড়ি এবং অপর একটা স্থির গাড়ি। তাহলে প্রথম গাড়ির বেগকে আমরা বলতে পারি U1, সেটা হচ্ছে 2 কেজি বলা আছে। আর একটা গাড়ির বেগ দেওয়া আছে স্থির, তাহলে এটা U2, এটা হবে 0, রাইট? এবং ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর মিলিত হয়ে গেল। তার মানে মিলিত মানে কি? মিলিত হওয়া মানে হলো V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V, রাইট? মানে ধাক্কা দেওয়ার পরে দুইটা গাড়ির বেগ সেম, এবং এইটা হয়ে গেছে 1/4, অর্থাৎ প্রথম গাড়ির যে বেগটা ছিল U1 যেটা ছিল সেটার 1/4। দেন বলছে দ্বিতীয় গাড়ির ভর কত, ঠিক আছে?
তাহলে আচ্ছা, প্রথম গাড়ির একটা মাস দেওয়া আছে, সো এটাকে আমরা ইউ1 বলবো না, এটাকে আমরা ইউ1 বলবো। প্রথম গাড়ির ভেলোসিটিটাকে আমরা ইউ1 বলবো। ওকে, এটা আমরা ধরে নিলাম, এটা কত আমরা জানি না। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র ওইটা অ্যাপ্লাই করি। তো আমরা লিখবো হচ্ছে m1, ও এটা আবার বেশি হয়ে গেছে। ওকে, দেখো আমরা লিখবো হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তুমি এখানে দেখো আমাদের এই u2 যেহেতু 0, সো এই পুরো অংশটা কিন্তু 0 হয়ে যাবে, রাইট? আর m1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 কেজি, তাহলে আমরা 2 বসায় দিলাম। আর u1 আমরা জানি ইকুয়াল টু, যেহেতু মিলিত বেগ তার মানে এই দুইটা কিন্তু সেম জিনিস, সো আমরাকে m1 প্লাস m2 ইন্টু v লিখতে পারি। এবং বলছে যে মিলিত বেগ পূর্বের বেগের 1/4 হয়, তার মানে ভিটা হবে হচ্ছে ইউ ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে আমরা এখানে ইউ ভাগ 4 লিখে দিতে পারি। লিখে দিলে আমরা যেটা পাবো সেটা হলো এই ইউ, এটা হচ্ছে বেসিক্যালি ইউ1, তাহলে এই ইউ1 অ্যান্ড এই ইউ1 কেটে যাবে, অর্থাৎ এটা চলে গেল। তাহলে আলটিমেটলি এই 4টা এসে এখানে গুণ হয়ে যাবে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 8 ইকুয়াল টু m1 প্লাস m2। খেয়াল করো m1 এর ভর কিন্তু 2 কেজি দেওয়া ছিল, সো এটা হচ্ছে 2 কেজি। তাহলে আলটিমেটলি তুমি m2 সমান পাচ্ছ হচ্ছে 6 কেজি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। সো ভরবেগের সংরক্ষণশীলতার আর ম্যাথ যদি সামনে থাকে আমরা ওগুলো করাবো না, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আর আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা কমেন্ট করলে আমি রিপ্লাইয়ে পিডিএফ দিয়ে দিব। এবার দেখো আমাদের কিছু কনসেপ্ট এখান থেকে শিখতে হবে। সংঘর্ষ কিন্তু 2 প্রকারের, ঠিক আছে? আরো প্রকারভেদ আছে, বাট তোমাদের জানতে হবে 2 প্রকারের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ অ্যান্ড অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে তোমাদের বইয়ে বলা আছে। স্টিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট জিনিস। খেয়াল করো, স্থিতিস্থাপক সংঘর্ষ কি হয়? কোনো সংঘর্ষকে তখন আমরা স্থিতিস্থাপক তখনই বলতে পারবো যখন সেখানে ভরবেগ প্লাস গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকবে। এখন দুইটাই সংরক্ষিত থাকা বলতে কি বোঝাচ্ছি? ধরো আমার এই যে দুইটা বস্তু, এটা হলো m1, এর ভেলোসিটি হচ্ছে u1, এভাবে যাচ্ছে। আর এইখানে আরো একটা বস্তু, এটা হচ্ছে m2, এর ভেলোসিটি হচ্ছে u2, এটাও যাচ্ছে। এরপরে কি হলো, এদের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল, ধুম করে একটা সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ হয়ে যাওয়ার পরে এদের বেগ কত হবে ওইটা আমি v1 v2 দিয়ে লিখি। পুরো সিনারিওটা একটু বোঝার চেষ্টা করো, এটা ইম্পর্টেন্ট জিনিস। সংঘর্ষ হওয়ার পরে মনে করো এইটা হয়ে গেল হচ্ছে m1 এর ভেলোসিটি হয়ে গেল v1 অ্যান্ড m2 এর ভেলোসিটি হয়ে গেল v2। ওকে, এখন প্রথম কথা হচ্ছে সংঘর্ষ কখন হবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর কলিশন? সংঘর্ষ হওয়ার জন্য এখানে তোমার শর্তটা কি? দেখো, প্রথমত m1 এবং m2 বস্তুদ্বয় সেম স্ট্রেট লাইন বরাবর চলতে হবে, ঠিক আছে? একই সরল রেখায় চলতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। সংঘর্ষ হওয়ার 2টা শর্ত রয়েছে। দ্বিতীয়ত, এই যে পিছনের যেটা u1, সেটার ভেলোসিটি u2 এর থেকে বেশি হইতে হবে, অর্থাৎ u1 গ্রেটার দেন u2 হইতে হবে। যদি এটার ভেলোসিটি বেশি না হয় তাহলে তো এই সামনের বস্তুটাকে ধরতেই পারবে না, তাহলে তো সংঘর্ষও হবে না, রাইট? তাহলে তোমাদের কিন্তু কোশ্চেনে একটু ট্রিটি কোশ্চেন দিতে পারে যে সংঘর্ষ কখন হবে, তাহলে তোমরা 2টা শর্ত লিখে দিবে। এখন কথা হলো, সংঘর্ষ হওয়ার পূর্বে 2টা জিনিস আছে, যেমন এই বস্তুর একটা ভরবেগ আছে m1 u1, আবার একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ m1 স্কোয়ার u1 স্কোয়ার, রাইট? একইভাবে এই বস্তুরও ভরবেগ আছে, গতিশক্তি আছে, আবার সংঘর্ষের পরেও এর ভরবেগ আছে, গতিশক্তি আছে, এরও কি ভরবেগ আছে, গতিশক্তি আছে। যদি সংঘর্ষটা এমন হয় যে সংঘর্ষের পরের টোটাল যে গতিশক্তি এটা হচ্ছে বিফোর কলিশন ইকুয়াল টু সংঘর্ষের পরের গতিশক্তি আফটার কলিশন যদি হয়, তখন শুধুমাত্র আমরা তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারি। তাহলে একটা কথা তুমি মনে রাখবা, যে সংঘর্ষ হইলে আমাদের ভরবেগ মোটামুটি সংরক্ষিত থাকে। এইখানেও একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি? ভরবেগের সংরক্ষণশীলতায় বলা হয়, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তবে সংঘর্ষের পরের ভরবেগ এবং সংঘর্ষের পূর্বের ভরবেগ সমান থাকে। এই যে এখানে একটা কথা বলছি না, এক্সটার্নাল ফোর্স, এইটা ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এখান থেকে তোমাকে একটা ক্রিটিক্যাল কোশ্চেন দিতে পারে। তাহলে যদি এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে দুইটা বস্তু যদি এভাবে সংঘর্ষ লিপ্ত হয়, তাহলে ভরবেগ অলওয়েজ সংরক্ষিত থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষেও সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপক সংঘর্ষেও সংরক্ষিত থাকবে। কিন্তু গতিশক্তি যদি সংরক্ষিত থাকে, অর্থাৎ পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয়, তখন আমরা সেটাকে স্থিতিস্থাপক বলবো, আর সমান না হলে আমরা তাকে অস্থিতিস্থাপক বলবো। ওকে, এইবার একটা জিনিস খেয়াল করো, যদি বস্তুটা স্থিতিস্থাপক হয়, অর্থাৎ সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাবো। একটা হচ্ছে ভরবেগের ইকুয়েশন, আর একটা হচ্ছে গতিশক্তির ইকুয়েশন। সেখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা পাবো। ঠিক আছে, ভেলোসিটি, সংঘর্ষের পরের ভেলোসিটি বের করার এই দুইটা ফর্মুলা পাবো, এগুলোও তোমরা জানো। বাট এই ফর্মুলা অ্যানালাইসিস করে আমরা বেশ কিছু ডিসিশন নিতে পারি, সেইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তার জন্য আমি স্লাইডটা এখানে আর একটু ছোট করে নিই। এগুলো একটু দাঁড়াও। ওকে, আচ্ছা দেখো, এটা এখানে থাক, আমি এটাকে একটু ছোট করি। সরি, দেখো কি ডিসিশন নিব। সাপোজ তুমি এই সূত্রটার দিকে তাকাও, এখানে কি বলা হয়েছে? এখানে বলতেছে m1 - m2, মানে সূত্রটা তুমি দেখতেছো, বাট তোমাকে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম। ধরো ধরো এরকম একটা কন্ডিশন যে এইটা হচ্ছে আমার m1 ভরের একটা বস্তু, আর এটা হচ্ছে m2 ভরের একটা বস্তু। ওকে, এটা u1 বেগে এদিকে গেল, যাওয়ার পরে এই যে এটা এখানে m2 যে আছে, এটা u2 বেগে এদিকে চলছে। এখন আমি তোমাকে কন্ডিশন দিয়ে দিছি m1 আর m2 সমান, অর্থাৎ দুইটা বস্তু যে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এই দুইটা বস্তুর ভর সমান। তাহলে আমরা এটা সমান m বলে দিলাম, তাহলে এটার ভরও m, এটার ভরও m। তাহলে দুইটা সমান ভরের বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, তখন কি ঘটনা ঘটবে? তখন আমরা এই v1 এর বেগটা দিকে একটু তাকাই, এই সূত্রের দিকে দেখো, শুরুতেই আছে m1 - m2। তাহলে দুইটা যদি সমান হয়ে যায়, m1ও যদি হয়ে যায় m, m2ও যদি হয়ে যায় m, তাহলে এই পুরা জিনিসটা জিরো হয়ে যাবে না? দেখো তো, দেখো তো, দেখো তো, এই যে পুরা জিনিসটা হয়ে যাবে হচ্ছে জিরো, এটা হয়ে যাবে জিরো, থাকবে শুধু এই পার্টটা। তাহলে এইটা হচ্ছে 2m2, আর এখানে তো m2 আমরা m1 m2 সবকিছুকেই কি বলতেছি? m বলতেছি। তাহলে আমরা v1 সমান ডিরেক্ট লিখতে পারি এই টার্মটা। এই টার্মটা যদি লিখি, তাহলে আমরা লিখব 2m ডিভাইডেড বাই m প্লাস m u2। সো এই যে নিচে 2m, উপরে 2m চলে যাবে, শুধু থাকবে v1 ইকুয়াল টু u2। দেখো কি ঘটনাটা ঘটলো, এখানে এই যে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়েছিল, m1 এর অর্থাৎ পূর্বের বস্তুর বেগ ছিল u1, আর পরের বস্তুর বেগ ছিল কি u2। সংঘর্ষের পরে এই যে v1 অর্থাৎ এইটার বেগ হয়ে গেছে হচ্ছে u2। দেখো v1 হয়ে গেছে u2। তার মানে আমরা এখান থেকে ডিসিশন নিচ্ছি, যদি সমান ভরের দুইটা বস্তুর সংঘর্ষ হয়, তবে বেগের এক্সচেঞ্জ হয়, অর্থাৎ u2 যাবে প্রথম বস্তুর কাছে, u1 যাবে পরের বস্তুর কাছে। তাহলে এটাই হয়ে যাবে v1, আর এটাই হয়ে যাবে কি v2। ওকে, তাহলে এমসিকিউ যদি আসে, খুবই শর্টকাট, এগুলো কোনো ম্যাথ করার দরকার নাই। তুমি দেখবা ভর সমান কিনা, হইলেই বেগ জাস্ট এক্সচেঞ্জ করে দিবা, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। ওকে ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে কি বলছে, কোন বস্তুর ভর অপরিবর্তিত রেখে বেগ দ্বিগুণ করলে ভরবেগ কত হবে? খুবই সহজ কোশ্চেন, এটা HW কমেন্ট করবা, এটা করে দিব না। এটা দেখো, দুইটা বস্তুর ভরের অনুপাত 2:1। ওকে, এরপরে বলছে এদের উপর সমান বল প্রয়োগ করে, এটা খুবই কমন একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট। বলছে সমান বল প্রয়োগ করলে বেগের পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণের অনুপাত কি হবে? তাহলে এই বস্তুটা অর্থাৎ এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে এফ সমান কি বলতো? এফ ইকুয়াল টু এম এ। এখন এখানে বলছে সমান বল, তাহলে বল যদি সেম হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে একটু এভাবে লিখতে পারি যে এ ইকুয়াল টু এফ বা কেম। ওকে, এবার যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে এইটা লিখতে পারি যে এ প্রপোর্শনাল টু 1/m, রাইট? অর্থাৎ এম আর অ্যাক্সিলারেশন এবং মাস পরস্পরের ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমবে, একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তাহলে এইটা যদি হয় ভরের অনুপাত, তাহলে ত্বরণের অনুপাত কি হবে? এর উল্টা হয়ে যাবে। দেখো এটা হয়েছে উল্টা। এটাকে তুমি যদি আরেকটু ভালো করে লিখো, তাহলে এমন লিখতে পারবা যে a1/a2 ইকুয়াল টু
m2 ভাগ m1, যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাই m2 উপরে যাবে আর এখানে m1 নিচে যাবে। ওকে, বুঝতে না পারলে কমেন্ট করবে, বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখো তাহলে এটা উল্টাই দিলে কি হবে, 1:2 হবে। দিস ইজ দ্য অ্যান্সার, ডি নাম্বার, এটা অ্যান্সার। এরপরে দেখো, আচ্ছা এইখানে দেখো খুবই সুন্দর কিছু কথাবার্তা বলা আছে, নিউটনের গতির সূত্র। খেয়াল করতে হবে এখানে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? এমসিকিউ আসবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি কোথাও থাকে, ওইখানে তোমার এখান থেকে কোশ্চেন হইতে পারে। তোমরা জানো নিউটনের 3টা সূত্র আছে। নিউটনের এই যে নিউটনের গতি রিলেটেড 3টা সূত্র, এটার প্রথম সূত্রে কি বলা হয়েছে জানো? প্রথম সূত্র বলতেছে যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল অর্থাৎ বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল সম গতিতে চলতে থাকে, তাই নয়? মানে এইখানে জিনিসটা হলো, কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা, ওইটাই নিউটন বলতে চাইছে। তো এই জিনিসটাকে আমরা কি বলি, জড়তা বলি, ইনার্শিয়া, ইনার্শিয়া বলি। তো নিউটনের ফার্স্ট লকে আমরা ল অফ ইনার্শিয়া বলতে পারি, অর্থাৎ এটা বস্তুর জড়তার ধর্মকে প্রকাশ করে। তাহলে এই কথাটা তোমাকে জানতে হবে। তো নিউটনের প্রথম সূত্র যে, সেটা বস্তুর জড়তার ধর্মকে ব্যাখ্যা করে এবং বলের সংজ্ঞা প্রদান করে, ঠিক আছে? এরপরে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল হচ্ছে বেসিক্যালি এফ সমান এম এ। সো এখানে কি হয়েছে, বল আর সরণের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে। এবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের ধারণা প্রদান করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি তোমরা জানো কি? নিউটনের তৃতীয় সূত্র বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, তাই না? অর্থাৎ F1 = -F2। তাহলে এইখানে তোমাকে একটা ট্রিক্স আমি বলে দিই। যদি যদি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে তো তাদের লব্ধি শূন্য হওয়ার কথা, লব্ধি বল শূন্য হওয়ার কথা, সেটা হচ্ছে না কেন? এই কোশ্চেনের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি না পারো আমি এটা কোনো ভিডিওতে ক্লিয়ার করে দিব যে নিউটনের সূত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে তাদের লব্ধি কেন শূন্য নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে আমার বেশ বড় একটা পিডিএফ, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন আছে, অনেক কনসেপ্ট আছে। তো মোটামুটি আমি ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে সবগুলো চ্যাপ্টার কভার করে দেওয়ার ট্রাই করব। তো তোমরা হচ্ছে যদি রেসপন্স ভালো করো তাহলে আমরা নেক্সট ভিডিওগুলো দিব, ভিডিওগুলো পাবা, জাস্ট কমেন্ট করবা, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। এবং এরপরে এই আরো ভিডিও লাগবে কিনা এরকম তোমরা আমাকে জানাতে পারবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে খুবই অল্প কিছু কোশ্চেন সলভ করলাম, বাস অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সামনে আছে, ঠিক আছে? যেমন এইটা তোমাদের একটু HW দেই, 5 নম্বর কোশ্চেনটা তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে বলছে একটা নৌকার দুই প্রান্ত থেকে দুজন বালক লাফ দিল, ঠিক আছে? প্রথম বালকের বেগ দ্বিতীয় বালকের 4 গুণ। এরপরে বলছে বালকদ্বয়ের ভরের অনুপাত কত হলে নৌকাটি স্থির থাকবে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা সলভ করে জানাবা। তোমরা চাইলে এটাও জানাতে পারো। এরপর আরো কোশ্চেন আছে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ভিডিও বড় হয়ে গেলে তো আবার তোমরা দেখো না, ঠিক আছে? এটা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। সো 20 মিনিট না, 15 মিনিটের মতো হয়তো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।